আমরা পড়বো হলো thoracic surgery from the respiratory theory. বিভিন্ন টাইপের thoracic surgery হয়। লোবেক্টমি মানে রিমুভাল অফ এ লোব, ওই লাংস এর লোব থাকে না, একটাতে থাকে দুইটা লোব আর একটা থাকে তিনটা লোব। ঠিক আছে, এখানে হলো তিনটা লোব, এখানে হলো দুইটা লোব। লোব মানে এক এক দুই তিন। তখন পার্ট অফ দি লাংস এর যদি লোব কেটে, নিউমোনেক্টমি টোটাল entire removal of lung, segmental resection removal of one or more segments of the lung, wedge dissection for biopsy or for removal of a small nodule. আহ এর আগেও বলেছিলাম যে আমরা কি বলে কিছু কিছু কন্ডিশনে যেই সাইডে অপারেশন হয়েছে বা যেই সাইডে প্রসিডিউর করা হয়েছিল ওই পাশে ওই সাইডে পেশেন্টকে শোয়া রাখার চেষ্টা করি। এর ভিতরে হলো এই পজিশন, এই কন্ডিশন এটা হলো রেটিনাল ডিটাচমেন্ট, চোখের অনেক রেটিনা ছিঁড়ে গেলে বা ড্যামেজ হলে ওই পাশেই, যেই পাশে রেটিনা ড্যামেজ হচ্ছে ওই পাশেই আমরা পেশেন্টকে শুয়ে দেখতে বলি। এতে কুশনের মতো কাজ করে, চোখের ফার্দার ড্যামেজ প্রিভেন্ট করে। নিউমোনেক্টমিও সেম একই রকম, যেই সাইডে অলরেডি বলছি যেই সাইডের ইয়ে হয় সেই সাইডেই শুয়ে থাকতে বলি। তারপরে হলো আম, তারপরে লিভার বায়োপসি। লিভারের থেকে যখন আমরা বায়োপসি করা হয়, লিভার একটা হাইলি ভাস্কুলারাইজড অর্গান, সেখানে তোমার মানে এক্সেস ব্লিডিং যাতে না হয় সেজন্য যে সাইড লিভার থেকে বায়োপসি করা হয়েছে ওই পাশেই শুয়ে থাকতে বলে, যাতে এতে করে কুশনের মতো কাজ করে, মানে এক্সট্রা একটা সাপোর্ট দেয় লিভারের উপরে, যাতে ফার্দার ব্লিডিং না হয়। প্লুরাইটিসও সেম একই রকম ভাবে। তো উম, এই ছিল মোটামুটি বলা। এবার ছিল প্রি অপারেটিভ কেয়ার। প্রি অপারেটিভলি আমরা লাং থোরাসিক সার্জারি কি করি, টিচ ক্লায়েন্ট স্প্লিন্টিং অফ ইনসিশন উইথ হ্যান্ডস অর পিলো ফর টার্নিং, কফিং এন্ড ডিপ ব্রিদিং। পেশেন্টকে টিচিং দিতে হবে যে যেই সাইডে মানে ইনসিশন মানে কাটা হয়েছে, কাটা হবে থোরাসিক সার্জারির সময়, ওই সাইডে একটু ব্যথা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ওই ব্যথার জন্য কি হয়, থোরাসিক সার্জারির একটা প্রবলেম হলো পেশেন্টরা প্রপারলি রেসপিরেশন কমপ্লিট করে না, কারণটা কি ব্যথা অনুভব করে, এই জন্য অনেক সময় কাশিরও দিতে পারে না। এই জন্য কি হবে, ব্যথা যাতে না কম করে তুলনামূলক, সেক্ষেত্রে ওই কাটার জায়গাটা একটু সাপোর্ট দিয়ে, কুশন বা সফট কিছু দিয়ে সাপোর্ট দিয়ে কাশি দিতে পারে, জোরে শ্বাস প্রশ্বাস নিতে পারে, তাতে করে ব্যথাটা কম লাগে। এটা আগেই শিখিয়ে দেওয়া হয়। ডেমনস্ট্রেট রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ ফর এফেক্টেড সাইড। পোস্ট অপারেটিভ থেকে মোটামুটি কোশ্চেনটা বেশি দেখা যায়। পোস্ট অপারেটিভ ausculted lung sounds every 1 to 2 hours, encourage coughing and deep breathing every 1 to 2 hours, may be continued for 6 to 8 weeks following pneumonectomy. Place patient in semi-fowler position with pneumonectomy, usually on back or operative side and not on unoperative side. কেন? কারণটা কি? Promote expansion of remaining lungs. দেখো, ধরো এই পাশের লাংসটা কেটে পুরোটা ফেলে দিচ্ছে, এই সাইডটা ফর এক্সাম্পল, আর তুমি যদি এই কাজ হয়ে শুয়ে থাকো, লাংসটা এক্সপ্যান্ড, মানে আমরা যখন নিঃশ্বাস নিব, এই রাইট লেফট সাইডে, এটা তো পেশেন্টের জন্য লেফট সাইড, আমাদের জন্য রাইট সাইড, তাই না? এই লাংসটা এক্সপ্যান্ডেড হইতে বেশি ফোর্স প্রয়োজন। এই জন্য আমরা কি করব, এই লাং সার্জারিতে বা নিউমোনেক্টমিতে যেই পাশের সার্জারি নিউমোনেক্টমি করেছে ওই পাশেই লায়ন ডিপেন্ডেন্ট পজিশন, হ্যাঁ, মাথা রাখতে হবে। এই যে প্রমোট এক্সপেনশন অফ দ্য রিমেইনিং লাং। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই লাইনটা। Administer pain medication as ordered. Chest physiotherapy, avoidance of people with known infections. High protein diet, adequate fluids, adequate rates, etc. আচ্ছা, কেন পিপল উইথ নন ইনফেকশন কেন অ্যাভয়েড করতে বলা হয়েছে বলো তো? যে কেউ,
কেন নন ইনফেকশনকে বলা হয়েছে? কারণ এই ধরনের পেশেন্ট যে নিউমোনেক্টমি বা সার্জারি করা হয় তাদেরকে কর্টিকোস্টেরয়েড দিয়ে ইমিউনোসাপ্রেসড করে রাখা হয় যাতে করে তোমার কোনো ইনফ্লামেশন ডেভেলপ না করতে পারে। এখন তুমি যদি ইনফেক্টেড পেশেন্টের কাছে যাও তাহলে তো তোমার শরীরে অটো ইজিলি আরো ঢুকতে পারবে ইনফেকশন বা মাইক্রো ইজিলি ঢুকে যেতে পারবে। এই জন্যই এই ধরনের পেশেন্টদেরকে ক্রাউড অ্যাভয়েড করতে বলা হয়, ক্রাউড। তারপরে আসি হলো ক্যান্সার অফ ল্যারিংস, আমাদের ভোকাল কর্ড আর কি। হ্যাঁ, এই জায়গাটায় ক্যান্সার হয়, ল্যারিংস। এই যে এই সাইডের এই অংশ, দেখো ল্যারিংজেক্টমি, যে ল্যারিংস এটা ফেলে দেয়, এরপর এটা কেমন হয়? আর্টিফিশিয়াল ল্যারিংস এভাবে দেওয়া হয়। ল্যারিংস একটা কাজ আছে, আমাদের সাউন্ড তৈরি করে না এটা। তো চলো আমরা পড়ি। স্যার, এই ল্যারিংসের ক্যান্সার কেন? সিগারেট স্মোকিং, এক্সেস অ্যালকোহলিজম, ক্রনিক ল্যারিঞ্জাইটিস, ভোকাল অ্যাবিউজ, ফ্যামিলি হিস্টরি এটসেট্রা। টাইপস কি? গ্লটিকের টাইপস খুব একটা গুরুত্বপূর্ণ না, হ্যাঁ। এফেক্টেড গ্লটিক বা ইন্ট্রুসিং ল্যারিঞ্জাল ক্যান্সার affect true vocal cords. Most frequent type of laryngeal cancer produce early symptoms, progressive hoarseness more than 2 weeks. গলায় ঘর ঘর শব্দ দিতে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে এরকম থাকে। তারপর ইভেনচুয়াল ডিসপ্নিয়া, শ্বাস-প্রশ্বাসে শ্বাসকষ্ট হয়। কারণটা কি? কারণ এই ক্যান্সার তো একটা টিউমার, তাই না? এটা বড় হয়ে যায়, তো আমাদের ভোকাল কর্ডে চাপ দেয় এবং এট এ টাইম এটা ট্র্যাকিয়ের উপরে চাপ দিতে থাকে। তখন বড় হয়ে গেলে, চাপ দিতে থাকলে তখন শ্বাসকষ্ট শুরু হয় এরকম। Characterized by left symptoms গুলা, left symptom, বার্নিং হোয়েন ড্রিঙ্কিং হট লিকুইড or অরেঞ্জ জুস। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনে পাওয়া গেছে অনেকবার। যে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হলে পেশেন্টরা যদি হট লিকুইড বা অরেঞ্জ জুস বা টক জাতীয় বা স্পাইসি কিছু খেলে তাদের গলা জ্বলে যায়। থ্রোট পেন হয়, লাম্প ইন দি নেক, মাফলড ভয়েস, ভয়েস স্লো হয়ে যায়, মাফলড মিন্স স্লো, ভয়েস স্লো হয়ে যায়, ইভেনচুয়াল ডিসফিজিয়া, ডিসপনিয়া, তারপরে কফ, ওয়েট লস, হেমোপটাইসিস, ডেবিলিটি এটসেট্রা। মনে হয়। তারপরে ম্যানেজমেন্ট কি? যে রেডিয়েশন, কেমোথেরাপি, সার্জারি মে বি পার্শিয়াল or total or radical depending on the extent and stage of cancer. তবে এই জায়গাগুলো এজ এ সিমটম হিসেবে এই সাইডটা একটু পড়ো, এই যে বিশেষ করে এই লাইনটা ইম্পর্টেন্ট। তারপরে মাফলড ভয়েস, এইগুলা কোশ্চেনে পাওয়া গেছে। এজ এন ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হলে আমরা সবচেয়ে বেশি দ্রুত কিভাবে ধরতে পারি? এটা হলো গলা জলে, বিশেষ করে তোমার হট লিকুইড অথবা অরেঞ্জ জুস বা টক জাতীয় খাবার খেলে গলা জ্বলে যায়। এখানে লেখা আছে হলো অরেঞ্জ জুস, কিন্তু তোমার যদি লেমন বলে, একই তো, টক না, সাইট্রাস। এটা হলো পার্শিয়াল ল্যারিঞ্জেক্টমি, এ লেশন অন দি ট্রু কর্ড। আচ্ছা, এই দেখেন, উম, এই যে এখানে দেখা যায়। আচ্ছা, ল্যারিংস ল্যারিঞ্জেক্টমি করার পরে আমাদের কথা তো প্রবলেম হয়, বুঝছো? আমাদের ভয়েস এটা একটা অ্যাবনর্মাল হয়, যে একটু পরে দেখাবো। এই জায়গায় যেহেতু অ্যাবসেন্ট থাকে আমাদের অর্গান, একটু পরে দেখাইতেছি তারা। ট্রু কোড, এই যে এখানে ট্রু কোড ভার্সেস ফলস কোড, এগুলা এগুলা এটা হলো ফলস কোড, ফলস ভোকাল কোড। আর এর বিপরীতে মানে ওই পাশে থাকে হলো ট্রু কোড। এই যে স্যার, এই দেখেন,
এগুলো সব partially removed করে ফেলা হয় for the treatment purpose. A lesion on the true cord is removed along with adjoining tissue, useful in early intrinsic lesions. Patient able to talk and have a normal air after the surgery. সাধারণত partial laryngectomy just এতটুকু কাটে তো। সাধারণত এই যে এতটুকু কাটে, এতটুকু কাটলে মোটামুটি সে partially একটু কথা বলতে পারে। কোনোভাবে চলে জীবন। টোটাল laryngectomy করলে সাধারণত আর কথা বলার ইয়ে পারে না। Consists of removal of entire larynx, hyoid bone, pre-epiglottic space. টোটাল কথা টোটাল হলো ট্রাকিয়ার ওই সাইডে ট্রাকিয়া তো না, larynx এর মোটামুটি সবই ফেলে দেয়। The pharyngeal opening to the trachea is closed and the remaining trachea is brought out to the neck to form a permanent tracheostomy. This result in loss of normal speech, breathing and loss of olfaction. Yes. যাদের তোমার টোটাল ল্যারিঞ্জেক্টমি করা হয় না, যেটা দেখো যাদের টোটাল এই যে একদম পুরো টোটাল ল্যারিংস ফেলে দেয় তাদের তারা কথা বলতে পারে না ঠিক, কথা বলে এটা একদম হারায় ফেলে, ঘ্রাণ নিতে ঘ্রাণও বুঝে না তারা। তখন কথা বলার সময় তাদের জন্য এরকম একটা গলা, এই টোটাল ল্যারিঞ্জেক্টমি করার পরে এরকম গলার এদিকে চাপ দিয়ে ধরলে এটা কি একটা ডিভাইস যেটা গলা এখানে চাপে তখন এটা কথা শোনা যায়। কারণ আমরা যে কথা বলি যে ভাইব্রেট হয় না, এটা কিন্তু আমাদের ল্যারিংস এর এদিকে এসে ভাইব্রেট তৈরি করে, যার ফলে এখানে আবার এটা এখানে ভাইব্রেশন তৈরি করে, মুখের ভিতরে ভাইব্রেশন করে তৈরি করে, যার ফলে কথার উৎপত্তি উৎপন্ন হয়। কিন্তু টোটাল ল্যারিংসে যখন না থাকে তখন এই জায়গাটা একদম ব্ল্যাঙ্ক থাকে এবং কথা শোনা যায় না। তখন এই জায়গায় আর্টিফিশিয়াল একটা প্রেসার দিলে বা চাপ দিলে একটু ভয়েস শোনা যায়, এই পর্যন্তই শেষ। এবং এই জায়গাটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ল্যারিঞ্জেক্টমিতে লিখে রাখি, শর্ট শর্ট জিনিসগুলো লিখে রাখবো। These results in loss of normal speech, breathing and loss of olfaction. টোটাল ল্যারিঞ্জেক্টমিতে হয় কি, টোটাল ল্যারিংস ফেলে দেয় তো, আর ল্যারিংস কিন্তু আমাদের ভয়েস বক্সের ক্ষেত্রে শব্দ তৈরিতে অনেক সরাসরি কাজ করে। তো সেক্ষেত্রে দেখা যায় যেহেতু এটা আমাদের টোটাল ল্যারিংসই থাকে না, এর নর্মাল স্পিচ এবং ব্রিদিং এবং লস অফ অলফেকশন, এইটা প্রবলেম। ল্যারিংস টোটাল ল্যারিঞ্জেক্টমি করার পর এটা যেহেতু প্রবলেম, এটা পেশেন্টকে আগেই জানায় রাখতে হয়। এই ক্ষেত্রে পেশেন্ট একটু ডিপ্রেসড হয়ে যায় অনেক সময়, সেটাও একটু খেয়াল করতে হয়, এটা কোশ্চেনে পাওয়া যায়। Preoperative care ensure patient's understanding of loss of normal speech, যেটা এই মাত্র বললাম, breathing and sense of smell after surgery। তারপরে আসলে নিউট্রিশনাল সাপোর্ট ভায়া টিপিএন, ওই যে ব্যাগে যেটা দেওয়া হয়, অর টিউব ফিডিং। introduce patient to other modes of communication like esophageal speech, ওই যে মেশিনটা দিয়ে গলার ওখানে ধরে তারপরে, তবে সাউন্ডটা খুবই সুদিং না, ঘর ঘর আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল সাউন্ড লাগে, এটা শুই নয়। ইয়েতে ইউটিউবে সার্চ দিও যে তোমার কি বলে এসোফেজিয়াল স্পিচ, তাহলে বুঝতে পারবা কেমন হয় সাউন্ডটা, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল সাউন্ড লাগে। Artificial larynx use of magic slate or gestures initially. Esophageal speech. Patients swallow and hold air in the upper esophagus. By controlling the flow of air, patient can speak 6 to 10 words before stopping to swallow the air. এটা একটু ভিডিওতে দেখো, তাইলে দেখায় দিই, তুমি দেখো তাহলে বুঝবা। এখনই দেখো। আচ্ছা, আমি দেখছিলাম যে তোমার ভিডিওতে দেখলে না সাউন্ড ক্লিয়ার বোঝা যায় না। তোমরা এই যে এসোফেজিয়াল স্পিচ দিয়ে সার্চ দিয়ে এতে দিবে। এই যে, এরকম দেখে অদ্ভুত একটা সাউন্ড শুরু লিখলো যে কেমন লাগে sound। তারপর আসি হলো আর্টিফিশিয়াল ল্যারিংস, এটাও ভিডিওতে একটু দেখে নিও, এটা ভিডিও দেখলে বেশি বেটার, আমি এখানে দেখাইলেও শুনতে পারবো না সাউন্ডটা। A handheld battery-powered speech aid placed against the neck requires muscle and tongue control and hand strength. Words silently formed by mouth become sound when modulated by the device. Help patient to verbalize feelings about changes in body image with yes, এখানে পেশেন্টের বডি ইমেজ আলাদা একটা ডিভাইস লাগাইতে হয়, তারপর পেশেন্টের কথা শুনে না,
এগুলো একটা পেশেন্টের বডি ইমেজ চেঞ্জ হয়, এই জন্য অনেক সময় পেশেন্টকে তোমার ইনফর্ম করতে হয়। হ্যাঁ, পোস্ট অপারেটিভ কি, প্রমোট অপটিমাম ভেন্টিলেশন। একটু তারা দেখি স্লাইড। এই যেটা হলো আর্টিফিশিয়াল ল্যারিংস, এখানে ধরে সাউন্ড করলে মানে কথা বললে একটু সাউন্ড হয়। অনেক পদ্ধতি আছে যদিও। Promote optimum ventilation. Mechanical ventilation as prescribed. Suction, tracheostomy, laryngectomy tubes as needed. Monitor for hemorrhage and neck edema. Yes. আচ্ছা, এখানে এই যে আম, এই যে পেশেন্টের ল্যারিঞ্জেক্টমি হয়, এরপরে যে গস পিস দিয়ে বাচ্চা টাচ্চা রাখে, পেশেন্টের যদি ব্লিডিং হয় আমরা কোথায় দেখবো পেশেন্টের ব্লিডিং? গলার উপরে নাকি নিচে? নিচে। অবশ্যই গলার নিচে। এই ধরনের কোশ্চেন পাওয়া যায়, কিন্তু হ্যাঁ সেটা। মাস্টেকটমি এরকম পাওয়া যায়। হ্যাঁ, সবসময় পিছনে চেক করতে হবে, সব সব কন্ডিশনে না কিন্তু, কারণ এটা গড়ায়া পড়ে ব্লিডিংটা, এই জন্য। তারপরে অ্যাসেস ফর সাইন্স অফ কমপ্লিকেশন লাইক শ্রমিক ডিসনিয়া টিকিট আমার প্রশ্ন আছে। আসছিল। এটা কিছু কমন সেন্স, জি কারণ ভাইয়া। এটার জন্য যে এনক্লেক্স পড়তে হবে কিংবা প্রোটিক পড়তে তা কিন্তু না। কারণ একটা জিনিস গড়ায়া পড়বে গলার উপর, গলার এখান থেকে, এটা কই যাবে? পিছনে নিচেই যাবে, যেহেতু এটা উপরে উপরে থাকে, তাই না? হুম। আচ্ছা রায়হান, একটু পরে বলতেছি, দাঁড়াও। তারপরে প্রোভাইড পেইন রিলিফ অ্যানালজেসিক্স অ্যাজ অর্ডার্ড। আম, আচ্ছা দেখো, এখানে একটা জিনিস, অ্যাসেস ফর সাইন্স অফ কমপ্লিকেশনস লাইক ডিসপনিয়া, সায়ানোসিস, ট্যাকিকার্ডিয়া, রেস্টলেসনেস, এই যে জিনিসগুলা, এগুলা কি ইন্ডিকেট করে? পেশেন্টের কন্ডিশন খারাপের দিকে, যদি এইটার পরে শ্বাসকষ্ট হয়, সায়ানেটিক হয়ে যায় পেশেন্ট, ট্যাকিকার্ডিয়া, রেস্টলেসনেস হয়ে যায়, লেভেল অফ কনসিয়াসনেস ডিক্রিজ করে, পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করতেছে, এটা ইন্ডিকেট করে। হ্যাঁ, প্রোভাইড পেইন রিলিফ অ্যানালজেসিক্স as ordered, instruct to support neck with hands when moving or turning head, promote wound drainage, elevate head of bed to promote lymphatic drainage from the head. আচ্ছা, নিউট্রিশনের ব্যাপারে আমরা একটু কি দেখি? মনিটর ফর রিটার্ন অফ গ্যাগ এন্ড কফ রিফ্লেক্স। ইয়েস, আমরা কখনোই যেন পেশেন্টের গ্যাগ এন্ড কফ মানে বিশেষ করে গ্যাগ রিফ্লেক্স না আসার আগ পর্যন্ত পেশেন্টকে কিন্তু কোনো তোমার মুখ দিয়ে খাবার দেওয়া হয় না, মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদি ওটির পরে পেশেন্টের ইন্টেস্টাইনাল মুভমেন্ট বা গ্যাগ রিফ্লেক্স না আসে, পেশেন্টকে খাবার দাও, পরে কিন্তু ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। রিমেম্বার, হ্যাঁ। Monitor for return of gag and cough reflex. Temporary tube feedings as ordered. Advance to normal diet as tolerated. Prevent infection. Monitor temperature every 4 hours. এই তোমার টেম্পারেচার দ্বারা ইনফেকশন, পেশেন্ট কি ইনফেক্টেড হয়ে গেল কিনা, মানে পেশেন্ট গায়ে ইনফেকশন হয়েছে কিনা, এটা জানার জন্য। Sterile technique for suction in tracheostomy care. Enhance communication. Allow time to ask questions and do not anticipate answer. তুমি কোশ্চেন করবে কিন্তু পেশেন্ট অ্যান্সার দিতে পারতেছে না, এটা কিন্তু চাওয়াটাও বোকামি, কারণ পেশেন্ট এমনি তো গলা দিয়ে কথা বাড়িতেছে। অ্যাসেস নন ভার্বাল বিহেভিয়ার, কনসাল্ট উইথ স্পিচ থেরাপিস্ট অ্যাজ নিডেড। ইয়েস, এখানে স্পিচ থেরাপিস্ট অনেক সময় প্রয়োজন পড়ে। Discharge teaching, suggest clothing styles to disguise the disfigurement. Instruct to control the dryness and crusting of tongue by brushing tongue regularly with soft toothbrush and toothpaste and using mouthwashes. Protect the stoma with a shield or towel while showering and direct the shower nozzle away from the stoma. Use electric razor only for 6 months. Yes, very important. এনক্লেক্সে আম, কি বলে, ইলেক্ট সরি, এনক্লেক্সে শার্প ব্লেড ইজ ডেঞ্জারাস, লিখে রাখো এটা, কাজে দিবে। অনলি ইলেকট্রিক রেজর, আই রিপিট, অনলি ইলেকট্রিক রেজর ইজ গুড ফর পেশেন্ট। শার্প শার্প রেজর মানে ব্লেড, ব্লেড আছে না, যে রেজর আর কি, যেটা মানে শেপ করে, এটা খুবই ডেঞ্জারাস এনক্লেক্সে। হ্যাঁ, এটা এনক্লেক্সে কখনোই অ্যালাউ করবে না। এনক্লেক্সের জন্য ইলেকট্রিক রেজর ইজ দ্য অনলি চয়েস, আই রিপিট, এনক্লেক্সের ক্ষেত্রে ইলেকট্রিক রেজর ইজ দ্য অনলি চয়েস। এই অপশনে থাকবে যে শার্প রেজর,
এটা 100% বাদ, হ্যাঁ? ইলেকট্রিক রেজার যেটা ট্রিমার আর কি, ট্রিমার। এটা আমি জাপানেও দেখছি। Use electric razor only for 6 months. Lean forward when expectorating secretions and to cover stoma when coughing or sneezing. মানে গলার এখানে আলাদাভাবে তো একটা স্টোমা মানে ওই যে দেখেন, গলার এখান দিয়ে এই জিনিস বের করে থাকে যে, ঠিক আছে? এই যে এয়ার যে এখান দিয়ে বের হয়ে আসে। কারণ এই যে ল্যারিংস তো থাকে না। তো এইখানে একটা স্টোমা থাকে, একটা এই যে এরকম স্টোমা গার্ড এই যে এরকম দেয়া থাকে। তো এখন কথা হলো যে ধরো পেশেন্টের যে কোনো মুহূর্তে কাশি উঠে যেতে পারে। তো কাশি উঠে গেলে তোমার যাতে এই ভিতরের ময়লা যাতে অন্য কারো না ছড়া যায় এই জন্য একটু সামনে হয়ে তারপরে কাশি টাশি হাসি এগুলা দিলে একটু এভাবে দিতে হবে। Wear a smoke device to enable swimming to avoid drowning. পেশেন্ট যদি ধরো সাঁতার কাটতে চায় তার তো গলা তো এটা ফুটা থাকে, বুঝছো? ওই যে মানে ল্যারিঞ্জেক্টমিতে তো এই পায়টা নিয়ে ঢুকে যেতে পারে। এই জন্য উইয়ার স্নোরকেল মানে পানি যাতে না ঢুকে এরকম একটা ডিভাইস এনেবল সুইমিং টু অ্যাভয়েড ড্রাউনিং। ইনস্ট্যান্ট স্মোক ডিটেক্টর সেট ফর, আচ্ছা ইনস্টল স্মোক ডিটেক্ট, ইয়েস। পেশেন্টের ল্যারিঞ্জেক্টমি হওয়ার ল্যারিঞ্জিয়াল নার্ভের দিক দিয়ে কিন্তু আমাদের স্মেলও পাওয়া যায়, হ্যাঁ? তো এই যে ল্যারিঞ্জেক্টমি করার ফলে আমাদের যে নার্ভ কেটে গেছে, সেন্সরি অলফ্যাক্টরি নার্ভ কেটে গেছে, এর ফলে পেশেন্টের ঘরে আগুন লাগলে পেশেন্ট বুঝতে পারবে না। এই জন্য স্মোক ডিটেক্টর বসাইতে হবে। ইউজ অফ হিউমিডিফায়ার্ড এয়ার এট হোম, ইনক্রিজ ফ্লুইড ইনটেক টু 3000 ml পার ডে। এই যে স্নোরকেল ডিভাইস। চলো আমরা পেডিয়াট্রিক রেসপিরেটরি ডিসঅর্ডার একটু পড়ি। এবার আসলে বাচ্চাদের ক্ষেত্রে ভেরিয়েশনস ইন রেসপিরেটরি ফাংশনিং ফ্রম অ্যাডাল্ট। অবশ্যই বাচ্চাদের রেসপিরেটরি রেট বেশি থাকবে, এটা স্বাভাবিক। হার্ট রেটও কিন্তু বেশি থাকে, এটা খুবই স্বাভাবিক বাচ্চাদের, হ্যাঁ? তো ন্যারো এয়ারওয়ে স্ট্রাকচারস ইন চিলড্রেন আন্ডার 5 increases the risk of airway obstruction and respiratory infections. Yes, এই জন্যই দেখবা ছোট বাচ্চাদের বেশি নিউমোনিয়া হওয়ার চান্স বেশি থাকে, অ্যাজমার বেশি চান্স থাকে। কারণ এদের এয়ারওয়েটা চিকন থাকে, ন্যারো থাকে, আমাদেরটা অনেক বড় হয়ে যায়, বড় থাকে ওদের। ফাস্টার ফাস্টার রেসপিরেটরি রেট। আচ্ছা এবার আসি হলো আমরা একটা বাচ্চার একটা বেবির কিভাবে বুঝবো যে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে, এটা বোঝার এই যে এগুলো দেখো। আরো কিছু কয়েকটা জিনিস আছে এখানে, সেটা আমরা বলে দিব। প্রথমে ছিল নেজাল ফ্লেয়ারিং, এই নাক বড় হয়ে যায় এবং আচ্ছা আরেকটা জিনিস হলো এইখানে যে কয়টা এখানে যে কয়টা তোমার সিমটম দেওয়া আছে, আই মিন নেজাল ফ্লেয়ারিং, ওপেন মাউথ ব্রিং, স্ট্রাইডর, রিট্রাকশনস, গ্রান্টিং, যে কয়টা দেওয়া আছে না কেন, এদের যে কোনো একটা থাকলেও রেসপিরেটরি ডিস্ট্রেস ইন্ডিকেট করে। তুমি যদি সবগুলো নাও পাও, একটাও পাও, তাহলে কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস ধরে নিতে হবে পেশেন্টের, হ্যাঁ? প্রথমেই আসলে নাজাল ফ্লেয়ারিং, তো ওপেন মাউথ ব্রিদিং, বিশেষ করে এপিগ্লটাইটিস এটা দেখা যায়। এপিগ্লটাইটিস, দেখো এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওপেন মাউথ ব্রিদিং, এই মুখ হা করে ব্রিথ নাক দিয়ে পারে না, এটা এপিগ্লটাইটিস। এপিগ্লটাইটিসটা কি একটু দেখা যায় আরেকবার? আহ আরে এপিগ্লটিস বুঝছো তো না, ওই যে এয়ারওয়ে আর খাদ্যনালী এবং শ্বাসনালীটাকে আলাদা করে দেয় একটা একটা আংটার মতো একটা জায়গা, চোখার মতো। আহ কেমনটা লাগে? এই ছবিটা এখানে এনে রাখতে হবে, বুঝছি। যাই হোক, এপিগ্লটিসে মুখ হা করে শ্বাস নেয়, এটা খুবই কমন একটা সিম্পটম। স্ট্রাইডর, বিশেষ করে স্ট্রাইডর হলো অ্যাবনর্মাল সাউন্ড, আমরা কিন্তু জানি, হ্যাঁ? একমাত্র রেজাল্ট হলো নর্মাল সাউন্ড। তো স্ট্রাইডর হলো অ্যাবনর্মাল লাং সাউন্ড,
এটা কখন হয়? বিশেষ করে ল্যারিংস যখন এডেমা হয়ে যায় না? ল্যারিংসে যখন এডেমা হোক, ক্যান্সার হোক অথবা যেটাই হোক না কেন, ল্যারেঞ্জিয়াল এডেমা, একটু আগে বলছি ল্যারিংস। ল্যারেঞ্জিয়াল এডেমা এর জন্য স্টেরয়েড হয় এবং এটা কিন্তু আপার এয়ারওয়ে প্রবলেম। বুঝছো? তারপরে রিট্রাকশন মিন্স মানে শ্বাস নিলে বুকের এই অ্যাক্সেসরি মাসেল গুলা মানে ভিতরের দিকে ঢুকে যায়, মানে খাঁচা ভিতরের দিকে আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, ফারহানা আসো এদিকে? ফারহানা নাই না? হ্যাঁ, আছে? আছি আছি। আচ্ছা ফারহানা বলো তো, এখানে যদি তোমার অপশনে আসে যে নাজাল ফ্লেয়ারিং, ওপেন মাউথ ব্রিথিং, স্ট্রাইডর, রিট্রাকশনস, একটা পেশেন্টের ভিতরে এই চারটা অপশন ইয়েই পাওয়া গেছে, কোনটা প্রায়োরিটি হ্যাঁ, সবচেয়ে বেশি? এই যে আ- স্টেরিওডোপ যেই সাউন্ডটা আছে না, এটা হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি বাচ্চাদের সবসময় আপার ইয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে তো। আচ্ছা, তোমরা কি বাকি যারা আছে আর কি বুঝছো কি বলছে, আমি প্রশ্নটা কি ছিল এখানে? কেউ না বুঝলে একটু বলো তো আমাকে, এই জিনিসটা বোঝার আছে, ইম্পর্টেন্ট, এটা ভালো একটা কঠিন কোশ্চেন কিন্তু। সায়েন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস ইন চিলড্রেন, ধরো একটা পেশেন্টের চারটা অপশনই তোমাকে দিল, কোনটা বেশি সবচেয়ে বেশি আর্জেন্ট ডক্টরকে ইনফর্ম করা? ওপেন মাউথ ব্রিদিং, স্ট্রাইডর, রিট্রাকশনস নাকি গ্রান্টিং? আচ্ছা গ্রান্টিং বাদ দিই, নাজাল ফ্লেয়ারিং, ওপেন মাউথ ব্রিদিং, স্ট্রাইডর, রিট্রাকশনস, এটা কি বুঝছো তোমরা যে কি বলছে আমি মাত্র, অথবা ফারহানা কি রিপ্লাই দিল? হ্যাঁ, প্রশ্ন বুঝছি। স্ট্রাইডরটাই ইম্পর্টেন্ট বেশি। কেন ইম্পর্টেন্ট স্ট্রাইডরটা? বাকি আমরা কারণ মাত্রই তো তার বললাম। এরোয়ে হ্যাঁ বলো। তার এরোয়ে তো অবস্ট্রাকশন হয়ে গেলে তো সে শ্বাস নিতে পারবে না, এমনিতেই সে মারা যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে মেইন প্রবলেমটা হলো স্ট্রাইডরের একদম পুরো ল্যারিঞ্জেল মানে ব্লক করে দেয়, বাতাস এয়ার ট্রান্সফার করতে দেয় না, এই কারণে এটা। আর বাকি এই যে দেখো নেজাল ফ্রেন্ড নাক আটকায় গেছে, তার রিট্রাকশনস মানে খাঁচা বুক, আচ্ছা খাঁচা যে বুকের ভিতরে আসে মানে এই যে অ্যাক্সেসরি মাসেল গুলা যে কাজ করতেছে, এই যে রিট্রাকশনস যেটা বলে যে শ্বাস নিলে বুকের ভিতরে খাঁচাগুলো মানে ঢুকে যাইতেছে, এই রিট্রাকশনস তোমার অবশ্যই রেসপিরেটরি ডিস্ট্রেস ইন্ডিকেট করে, বাট এটা কিন্তু মানে এই রিট্রাকশনস মানে এট লিস্ট মাসেলগুলো কিছুটা কাজ করতেছে, এট লিস্ট লাং কাজ করতে পারতেছে। রিট্রাকশনস এর মানে এটাই বোঝায় অ্যাকর্ডিং টু স্ট্রাইডর। আর স্ট্রাইডর হলো কমপ্লিটলি এয়ার ওইটাই বন্ধ করে দিছে, এটা লাংস কাজ করবে কিভাবে? এই জন্য স্ট্রাইডর মাছ ইম্পর্টেন্ট দেন আদার্স, এই খেয়াল করে বিষয়গুলো এভাবে। অনেক সময় আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস কিন্তু অনেক সময় বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, এই যে 5 বছরের নিচের যারা বাচ্চারা অনেক সময় মার্বেল খেয়ে ফেলে, কয়েন খেয়ে ফেলে কিন্তু, হ্যাঁ এটাও কিন্তু একটা রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণ। এই যে গ্রান্টিং occurs when glottis stops the flow of air, গ্রান্টিং। গ্রান্টিং মানে কি, যখন আমাদের এপিগ্লটিস এয়ার ফ্লোটাকে স্টপ করে দেয়, সেটাই হলো গ্রান্টিং। এই গ্রান্টিং মেকানিজম কিভাবে হয়? এপিগ্লটিস যখন বন্ধ হয়ে যায়, এক্সপিরেশন ক্লোজড এয়ারওয়ে, raised end expiratory pressure, glottis opened, rapid exhalation of air, grunt। এই যে দেখো গ্রান্টিং কেন হয়? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা হায়ালিন মেমব্রেন ডিজিজ, বিশেষ করে তোমার ওই যে মানে লেসিথিন স্পিনজোমাইলিনের যখন রেশিও মেনটেন হয় 2:1 যখন থাকে না, তখন এই গ্রান্টিংটা হতে পারে, আই মিন কি বলে, তারপর নিউমোনিয়া, কনজেস্টিভ হার্ট ফেলিওর, অ্যাজমা, সেপসিস, এগুলো। এবার আসলে স্পেশাল পেডিয়াট্রিক ইন্টারভেনশন, অক্সিজেন ট্রেন্ডটা হলো বাচ্চারা যেহেতু অনেক লাফালাফি করে, বাচ্চাদের তুমি চাইলেও অনেক ডিভাইস দিয়ে রাখতে পারবো না,
কারণ লাফালাফি হাত পা ছড়াছড়ি করে। সেক্ষেত্রে এরকম অক্সিজেন টেন্ট এরকম এক ধরনের মানে গরম কি বলে এক ধরনের ওই যে প্লাস্টিকের ইয়ে থাকে মানে কাগজের মতো থাকে, এটার ভিতরে অক্সিজেন দিয়ে দেওয়া হয়, বাচ্চা এটার ভিতরেই লাফালাফি করে, চাই করে এটার ভিতরেই করে। সেক্ষেত্রে একটু অক্সিজেনটা পায়, এটা হলো অক্সিজেন টেন্ট। গ্রুপ টেন্ট, মিস টেন্ট, অক্সিজেন ক্যানোপি এগুলো বলা হয় ইউজ টু ডেলিভার হিউমিডিফাইড অক্সিজেন কনসেন্ট্রেশন লেস দেন 40%। প্রাইমারি ইউজ ফর ক্রুপ। ক্রুপ একটা প্রবলেম, এই যে মানে মানে আমার ক্রুপ মানে কি, ক্রুপ একটা দেখো এখানে একটা শব্দ পাইছি নতুন আমরা। ক্রুপ মানে হলো আমাদের ল্যারিংস, আমাদের গলার গলার যে মাসেল, ল্যারিংস এর মাসেল যখন স্পাজম হয়ে যায়, একদম শক্ত হয়ে যায়, তখন এটাকে বলা হয় ক্রুপ। নার্সিং কেয়ার কি, এটা আমরা পড়বো, ক্রুপ এখানেই আছে, একটু পরে পাবো আমরা ক্রুপ। হ্যাঁ, তো নার্সিং কেয়ার কিপ সাইডস অফ প্লাস্টিক ডাউন এন্ড টাক ইন away from child's face, keep reservoir of for humidification filled, do not allow condensation on the tent wall. Yes, মানে এই যে যেই প্লাস্টিকের যে একটা চার দেয়ালের ভিতরে যে বাচ্চা থাকে বা এই বেবিটা থাকে, এই টেন্টের ইয়ে যাতে ঘোলা হয়ে না, ভিতরে ঘোলা হয়ে না যায়, এটা এনশিওর করতে হবে। ইয়া, এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এই যে দেখো, এই যে এটা ট্রান্সপারেন্ট, হ্যাঁ এটা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট একটা পর্দা, ভিতরে হিউমিডিফাইড হয়ে একটু গোলা গোলা হয়ে যাবে, কিন্তু গোলা গোলা হতে দেওয়া যাবে না, কারণ এই টেন্টটা গোলা হয়ে গেলে ভিতরে কি হয় বোঝা যায় না। এটা কিন্তু সেফটি ইস্যু, হ্যাঁ এটা কিন্তু সেফটি ইস্যু। বাচ্চা উল্টায় থাকে, মরে থাকলে বোঝা যাবে না, কিন্তু কিন্তু গোলা হতে দেওয়া যাবে না। কিপ ক্লথস এন্ড বেডিং ড্রাই, ইয়েস। তারপরে অ্যাভয়েড টয়েস দ্যাট প্রডিউস স্পার্ক অর ফ্রিকশন। দেখো এখানে এটা হলো একটা অক্সিজেন কনসেন্ট্রেটেড এরিয়া, এখানে স্পার্ক বা ইলেকট্রিক্যাল কোনো ফ্রিকশন হইলে এখানে সাথে সাথে ধরে যাবে আগুন, এই জন্য এগুলো অ্যাভয়েড, দূরে রাখতে হবে। অ্যাভয়েড সিনথেটিক ফাইবার্স লাইক নাইলন, এরা কিন্তু তোমার আগুন এবং স্পার্কের জন্য অন্যতম দায়ী। এমন অনেক ড্রেস আছে যেগুলো দেখবা পরার সময় টাস টাস করে আওয়াজ হয়, ইলেকট্রিক্যাল সাউন্ড হয়, খেয়াল করে দেখো নেক্সট টাইম। বিশেষ করে সিল্কের অথবা এই ধরনের ড্রেস পরার সময় খেয়াল করো যে গা ড্রাই থাকলে তোমরা যদি কাপড় পরতে থাকো, তখন মানে ওই যে এক ধরনের সাউন্ড হয়, ফ্রিকশনে তোমার ইলেকট্রিক্যাল ইয়ে তৈরি হয়। তো এই ধরনের ড্রেস অ্যাভয়েড করতে হবে, আশেপাশে রাখা যাবে না। অ্যাভয়েড স্টাফ টয়েস, মানে যেই টয় গুলা মানে ময়েশ্চার অ্যাবজর্ব করে, এমন টয়েস লাইক পুতুল। পুতুল রাখলে কিন্তু এই যে হিউমিডিফায়ারের ভিতরে পানি থাকে না একটু, ওয়াটার তো থাকেই, এটা অ্যাবজর্ব করে ওই জায়গাটা আরো বেশি কন্টামিনেটেড করে ফেলবে বাচ্চার ইয়েটা। এরপরে আসি হলো অক্সিজেন হুড। বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত সবটাই কভার করে, আর হুডটা হলো এই যে শুধুমাত্র বাচ্চার মাথা কভার করে হুড, অক্সিজেন হুড। একটু বড় লাগে আর একটু দেখে কিছু বাকি আছে। এই যে দেখো, অ্যাভয়েড টয়েস দ্যাট প্রডিউস স্পার্ক অন ফ্রিকশন সাচ এস ব্যাটারি অপারেটেড অর মেকানিক্যাল টয়েস, এগুলো অ্যাভয়েড করে রাখতে হবে। কারণ অক্সিজেনের সাথে এই যে এই ব্যাটারি অপারেটেড বা মেকানিক্যাল এগুলো দিলে কোনো কারণে যদি আগুন ধরে যায়, একদম শেষ, থামানো যাবে না। ইয়েস, ক্রুপ হলো কি তাহলে, মানে ক্রুপটা হলো যে ল্যারিঞ্জিয়াল মাসেল যখন স্পাজম হয় সেটাই হলো ক্রুপ, এবং ম্যাসিভ ক্রুপের ইয়ে ইয়ে বোঝা যায় আর কি। হ্যাঁ, একটু পরে দেখাবো নি, আমরা পাবো ক্রুপ, এই অক্সিজেন হুড। অক্সিজেন হুড শুধুমাত্র মাথাটা ইয়ে করে, similar to tent but it covers only the head. তারপরে হলো vaporizers may deliver cool or hot mist. Vaporizer may deliver
cool or hot meals, instruct parents to clean the vaporizer frequently because bacteria that grows in the vaporizer can be dispersed into air. Nasal suctioning, often done with bulb syrup. নাসাল সাকসেশন এটা তো আমরা কিন্তু এর আগেও দেখছি, হ্যাঁ। ছোট বাচ্চাদের একদম নিউবর্ন বেবি হইলেই আমরা কিন্তু এই যে এই কাজটা করি, তাই না? এই যে এটা বাল্ব সিরিঞ্জ বলে। বাচ্চার নাকের ভিতরে কোনো ফ্লুইড টুইড থাকলে বের করে নিয়ে আসে বাল্ব সিরিঞ্জ। অফটেন ডান উইথ বাল্ব সিরিঞ্জ। এবং আচ্ছা বলো তো, বাচ্চারা নাক দিয়ে মানে শ্বাস প্রশ্বাস নেয় নাকি মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়? ফারহানা চুপ থাকো, আঁকিও একটু হোল্ড রাখো, বাকিদের জিজ্ঞাসা করি, বলো। সাদিয়া, সাদিয়া বলো তো, বাচ্চারা জি ভাইয়া। নাক দিয়ে শ্বাস নেয় নাকি মুখ দিয়ে শ্বাস নেয়? মানে রেসপিরেশনটা করে কিভাবে বলতে পারো? খেয়াল করছো কখনো? জি ভাই। ইয়েস, বাচ্চারা নাক দিয়েই রেসপিরেশনটা কমপ্লিট করে, হ্যাঁ। যদি কোনো কারণে এই নাকের ভিতরে ফ্লুইড বা যে মিউকাস জমে যায় তখন আর এই শ্বাস ঠিক মতো নিতে পারে না। তারপর ওরাল সাকশনিং, flutter mucus clearance device, a handheld plastic pipe with a stainless steel ball inside which facilitates removal of mucus. ঠিক আছে, এগুলো আসে না। তবে এবার আসলে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এটা অনেকবার বলছি, এটা বলার অনেকবার বলা হয়েছে। এটা হলো মেবি অ্যাডমিনিস্ট্রেটেড ইন দি ফর্ম অফ প্লে ফর চিলড্রেন। দেখো বাচ্চাদের কিন্তু তুমি এই এতবার এইভাবে করে এইভাবে শ্বাস না এইভাবে করে কিন্তু শেখানো যাবে না। এটা খেলার একটা ওয়ে অফ প্লে হিসেবে এটা কাউন্ট দেখাইতে হবে, বুঝাইতে হবে বাচ্চা এটা একটা গেম। তবে বাচ্চাকে দিয়ে হয়তো বা এটা করানো যেতে পারে। মেবি অ্যাডমিনিস্ট্রেটেড ইন দি ফর্ম অফ প্লে ফর চিলড্রেন লাইক বাবলস। বাচ্চারা অনেক সময় বাবলস করে না, এটা কিন্তু একটা এই ডিপ ব্রিদিং এক্সারসাইজের ভিতরে। পিং পং বল গেমস ইউজিং ব্লোয়িং, বেলুন ফুলানোর ক্ষেত্রে। তারপরে লাফিং এন্ড ক্রাইং, তারপরে হারমোনিকা, বিশেষ করে মাউথ অর্গান। ওই যে এক ধরনের ইয়ে, না, ওই বড় এক ধরনের বাঁশি আছে, ওই যে বিভিন্ন বিয়েতে ব্যান্ড পার্টিতে থাকে, ফু দিয়ে খেলে বাজাতে থাকে, এই যে ইয়ে type। এই ছিল মোটামুটি ডিপ ব্রিদিং এক্সারসাইজ এবং বাচ্চা রিলেটেড বিষয়। অ্যাপনিয়া মনিটর আছে একটা, অ্যাপনিয়া মনিটর। অ্যাপনিয়া মনিটর হলো অনেক সময় ইভেন কি আমরাও কিন্তু, হ্যাঁ, আমরা ঘুমাইলে হয়তো আমরা খেয়াল করি না, যদি অনেক সময় বলে যে বোবা ধরছে না এরকম কিছু একটা থাকতে পারে, বাট আসলে এই বিষয়টা এরকম না, এটা স্লিপ প্যারালাইসিস বলে। যেটা বোবা ধরে বলি আমরা, এটা হলো স্লিপ প্যারালাইসিস। আর অ্যাপনিয়াটা হলো অনেক সময় যে আমরা হুটহাট করে আমাদের মানে কিছু সময়ের জন্য শ্বাস অ্যাবসেন্ট হয়ে যেতে পারে, এবং এটা কয়েক সেকেন্ড নরমাল, সেই কয়েক সেকেন্ড একটু পরেই বলতে যে কয়েক সেকেন্ড। তো বাচ্চাদের ক্ষেত্রে এরকম হয়, বাচ্চাদের ক্ষেত্রে এরকম হয় কিন্তু, হ্যাঁ, যে তোমার বাচ্চারা ঘুমানোর সময় তাদের শ্বাস কি কয়েক সেকেন্ডের জন্য অ্যাবসেন্ট থাকতে পারে, বাট স্পেসিফিক ওই সেকেন্ডের বেশি যদি হয় তখন এটা ইজ কনসার্নিং। আর এটা নির্ধারণ করার জন্য এক ধরনের ডিভাইস পাওয়া যায়, সেটাকে বলা অ্যাপনিয়া মনিটর। অ্যাপনিয়া মিন্স ল্যাক অফ রেসপিরেশন, অ্যাপনিয়া। নিউবর্নের ক্ষেত্রে সাধারণত শর্ট পিরিয়ডস অফ অ্যাপনিয়া 10 থেকে 15 সেকেন্ড নরমাল, মানে 10 থেকে 15 সেকেন্ড সে শ্বাস না না নিয়ে থাকতে পারে, ইট ইজ নরমাল, বাট নট মোর দ্যান 20 সেকেন্ড। আই রিপিট, 10 থেকে 15 সেকেন্ড শ্বাস না নিলে সমস্যা নেই বাচ্চাদের, কিন্তু ওভার 20 সেকেন্ড ইট ইজ ডেঞ্জারাস। এই যে স্লিপ অ্যাপনিয়া মনিটর, এটা, হ্যাঁ, ওই যে মনিটর বুকে লাগানো থাকে, বাচ্চা যদি 20 সেকেন্ডের বেশি শ্বাস, এটা ডিভাইস সেট করা থাকে যে এতবার বেশি, এত বা এত সেকেন্ডের
ভিতরে যদি শ্বাস নেয় সাথে সাথে মেশিন অ্যালার্ম ডাক দেওয়া শুরু করে। এটাকে স্লিপ মনিটর বলা হয়। A patient sensitive device, chest belt or chest leads that are placed under or around the chest that sense the variation in pressure with chest movement, helpful to identify cessation of breathing in early stage, need to be placed only when the child is sleeping. সাধারণত এই স্লিপ মনিটরটা বা স্লিপ অ্যাপনিয়া মনিটরটা ঘুমানোর পরেই ব্যবহৃত হয়। এবার আসি হলো বাচ্চা ছোট ছোট কিছু খেয়ে ফেললে কি করা হবে? ফরেন বডি অ্যাসপিরেশন যদি গিলে ফেলে কি করতে হবে? বেশিরভাগ ফ্রিকোয়েন্ট প্রবলেম ইন টুডলার্স 1 থেকে 3 বছর বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই কমন। বুঝছো? এটা আসলে মানুষের জীবনে দরকার। ইভেন কি শুধুমাত্র বাচ্চাদের না, আমাদেরও দরকার পড়তে পারে। কোন দিন লেগে যায় বলা যায়। ফরেন বডি অ্যাসপিরেশন, frequent problem in toddlers, common items aspirated include pins, coins, nuts, parts of toys, etc. Objects still in the mouth, remove it with যদি মুখের ভিতরে আহ মানে কোনো মানে কিছু দেখা যায়, ধরো একটা গাড়ির চাকা ছোট অথবা পিন খেয়ে ফেলছে অথবা কয়েন খেয়ে ফেলছে, সেটা যদি মুখের ভিতরে দেখা যায় তবে হাতের আঙ্গুল ব্যবহার করে মানে বের বের করে আনা যেতে পারে। হ্যাঁ, তবে খুবই কেয়ারফুল। এই বের করতে যায় যেন আবার ভিতরে আরো ঢুকায় না দেওয়া হয়, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, কখন এটা আমরা বের অনলি ইফ ইউ ক্যান সি ইট, তো তখনই আমরা মুখে আঙ্গুল দিব যদি আমরা সেটা দেখি, তবে আদারওয়াইজ নো। কারণ তুমি দেখা না গেলে তুমি গুতাগুতি করবা, পরে এটা আরো বেশি ঢুকে যাবে ভিতরে। ইফ অবজেক্ট ইজ ইন দি আপার এয়ারওয়ে, আই রিপিট, যদি আপার এয়ারওয়ে আই মিন ল্যারিংস এর উপরে থাকে বা এই মুখের উপরে এই সাইডে থাকে, তাহলে অবস্ট্রাকশন কিন্তু হাই প্রায়োরিটি। আই রিপিট, যদি এইটা আপার এয়ারওয়েতে আটকে যায়, আই মিন ল্যারিংস এর দিকে আটকে যায় অথবা এপিগ্লটিস এর দিকে আটকে যায়, then it is high priority, sudden respiratory distress will be evident. যদি আপার এয়ারওয়েতে পেশেন্টের এই ইয়েটা আটকে যায় তবে এটা কিন্তু সাডেন রেসপিরেটরি ডিস্ট্রেস উইল বি এভিডেন্ট এবং রেসপিরেটরি ডিস্ট্রেস খুবই হাই ইফ দ্য অবজেক্ট ইজ ইন দি লোয়ার পার্ট অফ দি ব্রঙ্কাই, সিম্পটমস মে বি ভেগ অ্যান্ড ইনসিডাস। বিষয়টা একটু বুঝাই বলি। দেখো, প্লিজ লিখে তাকাও, এটা হলো আপার এয়ারওয়ে, উপরের দিকে দিলাম আপার এয়ার। এই আপার এয়ারে ধর একটা কয়েন আটকে গেছে, সে কি করবে? আটকে যাওয়ার পরে এয়ারটা নিচের দিকে আসতেই দিবে না, ব্লক হয়ে গেছে, এটা একটা প্রবলেম। আরেকটা হলো একটা জিনিস খেয়ে ফেলছে, সেটা এসে এই জায়গায় ধর আটকে গেছে, এই জায়গায়, তার মানে কিছুটা এয়ার আসতেছে বাট এই জায়গাটায় সাপ্লাই হইতেছে না। ওকে, এই জন্য আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন লোয়ার রেসপিরেটরি এয়ারওয়ে অবস্ট্রাকশন। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝার চেষ্টা করি বিষয়টা। এই মানে ব্রঙ্কাইতে যদি আটকে যায় সেক্ষেত্রে এটা হলো আরেক রকম। অবজার্ভ ফর দ্য ইউনিভার্সাল চোকিং সিং, ইয়েস। চোখ মানে আটকে গেলে কি করে? হাসে, মোটেও না, গলা ধরে ইয়ে করে না, এই যে এরকম করে, এরকম করে না আমরা? এমনি মাথায় কাটা লাগলেও তো এরকমই করি। চোকিং সাইন, এই চোকিং সাইন খেয়াল করতে হবে, বাচ্চারা এরকম করতে পারে, খেয়াল করো। ম্যানেজমেন্ট কি? আপার এয়ারওয়ে একরকম ম্যানেজমেন্ট, লোয়ার ওয়ে একরকম। আপার এয়ারওয়ে রিকোয়ার্স ইমিডিয়েট রিমুভাল ইউজিং হেলমিক ম্যানুভার। ইয়েস, এটা আমরা বিয়ার গ্রিলস বিভিন্ন ওই যে ইয়েতে দেখছি। এই যে এটা হলো হেলমিক ম্যানুভার। এটা আমি তো পড়াবই, ইউটিউবে একটু ভিডিও দেখো, এটা কাজে দিবে। এটা শুধু বাচ্চাদের না, আমাদের ব্যক্তিগত কাজে লাগবে। কখন কোনটা লাগে যাবে।
আর অবজেক্ট ইন লোয়ার এয়ারওয়ে যদি আটকায় মে বি রিমুভড বাই ব্রঙ্কোস্কোপি। ব্রঙ্কোস্কোপি লোয়ার এয়ারওয়েতে ব্রঙ্কোস্কোপির মাধ্যমে বের করা যেতে পারে। এবার আসলে হেলমিক ম্যানুভার ভিগোরাসলি অ্যাপ্লাইড chest or abdominal thrust creates a force that causes quick changes in air quick changes in air pressure which produces a gush of air expel the foreign body। বিষয়টা কি? মানে অ্যাবডোমিনাল থ্রাস্ট মানে হলো মানে দুই হাত মুষ্টিবদ্ধ করে পেশেন্টের এই জাইফয়েড প্রসেসের এইখানে চাপ দিতে হয়। জাইফয়েড প্রসেস তো চিনো, যদি বলো যে জাইফয়েড প্রসেস চিনো না তাহলে আমার আসলে কিছু বলার নেই। জাইফয়েড প্রসেস দুই, জিফয়েড প্রসেস। হ্যাঁ জিফয়েড বা জিফয়েড আসলে জিফয়েড উচ্চারণ, সরি আমি বলছি জিফয়েড প্রসেসের এখানে আগে দুই হাত ধরে মুষ্টি করতে হয়, এরপরে এটা একটু ইউটিউবে দেখবে ভিডিওটা, আমি বলবো যে অবশ্যই আজকে দেখো তাহলে একটা আইডিয়া হবে, আজকে একদম ফ্রেশ ফ্রেশ মনে থাকবে। এই জাইফয়েড প্রসেসর এখানে বা জিফয়েড প্রসেস এখানে দুই হাত ধরে মুষ্টিবদ্ধ করে জোরে চাপ দিতে হয় পেশেন্টকে। এবং এটা কেন দিতে হয়? কারণ নেগেটিভ প্রেসার তৈরি করে, বুঝছো? এই যে দেখো, এই জায়গায় এইভাবে ধরে এখান থেকে যখন তুমি চাপ দিবা এই ভিতর থেকে এয়ারটা প্রেসারিস্ট হয়ে এখান দিয়ে উপর দিয়ে মুখ দিয়ে বের হয়। এটা হলো সিস্টেম, এটা এভাবে কাজ করে এই জিফয়েড প্রসেস। এখানে vigorously applied chest or abdominal thrust creates a force that causes quick changes in air pressure which produces a gush of air to expel the foreign body। আরেকটা জিনিস এখানে বলি যে ধরো এই প্রেসার দেওয়ার পরে বাচ্চা যদি বা লোকজন যদি কান্না করে এর মানে কি জানো? এই তুমি চাপ দিতে গিয়ে যদি বেবি বা অ্যাডাল্ট কেউ যদি কান্না করে দেয় তার মানে তোমার ওই হেলমিক ম্যানুভারটা এফেক্টিভ হচ্ছে। মাথায় রাখো, কখন কান্না আসবে না বা কান্নার সাউন্ড কখন শুনতে পারবে না, যখন এটা আটকে থাকবে তখন কোনো সাউন্ড তৈরি হবে না। মাথায় রাখো, হ্যাঁ। এই হেলমেট ম্যানুভারে দেওয়ার পরে যদি পেশেন্টের কোনো সাউন্ড না বের হয় তার মানে কোনো এফেক্টিভ হেলমেট ম্যানুভার হয় নাই, বা তোমার 911 বা ইমিডিয়েট যেটা করা যায় সেভাবে করতে হবে। আর যদি চাপ দেওয়ার ফলে পেশেন্ট কান্নার আওয়াজ পেয়েছো তার মানে তোমার হেলমেট ম্যানুভার কাজে দিচ্ছে, মানে বের হইতেছে, আস্তে আস্তে বের হবে ওই অবস্ট্রাক্টেড অবজেক্টটা কোশ্চেনে পাওয়া গেছিল। কারণটা কি জানো? সিম্পল, যে তোমার যেখানে আটকে গেছে সেখান দিয়ে যদি তোমার এয়ার না বেরোয় তুমি কান্নার সাউন্ড পাবা করতে। Abdominal thrust. Apply pressure below the xiphoid process বা xiphoid make a fist with one hand, এক হাতে মুষ্টিবদ্ধ করতে হয়। Place the fist against the casualty's abdomen in the midline slightly above the navel and and well below the tip of the xiphoid process. The thumb side of your fist should be against the abdomen। আচ্ছা, এটা অবশ্যই তোমরা এটা মুখে বললে হবে না, এটা অবশ্যই ভিডিওতে দেখলে বেশি মনে থাকবে। হ্যাঁ, আমি বলে দিই তাও। চেস্ট থ্রাস্ট মডিফাইড ফর ক্লায়েন্টস হু আর প্রেগনেন্ট অর ওবিস। ইয়েস, তোমার বুকেও চাপ দিতে হবে পারে কখন, কাদের ক্ষেত্রে? যারা তোমার প্রেগনেন্ট এবং ওবিস তাদের ক্ষেত্রে। মেক ওয়ান হ্যান্ড ইনটু এ ফিস্ট এন্ড প্লেস থাম্ব ইনসাইড অফ দি ফিস্ট এগেইনস্ট দ্য লোয়ার হাফ অফ দি ক্যাজুয়ালিটি স্টার্নাম। Make sure that a fist is placed above the xiphoid process and the lower margin of the ribcage. For infants, place infant face down across your forearm and give 5 backslaps between the baby's shoulder blades which heel of your hand। আচ্ছা, এটা একটু দেখা যায় নিউবর্নদের ক্ষেত্রে, নিউবর্ন বা এক বছরের নিচে যাদেরকে মুখ করা উচিত নাই, এই যারা প্রেগনেন্ট বা obese তাদের ক্ষেত্রে এরকম, এই বাচ্চাদের ক্ষেত্রে এরকম, ইনফ্যান্টদের ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাক স্ল্যাপ এরকম মাথা নিচের দিকে থাকবে, এই উল্টা দিতে হবে, হ্যাঁ। এরপরে এই যে হাতের এই যে হিল দিয়ে বাড়ি দিতে হবে পিঠে, বাড়ি না, আই মিন
ওই ট্যাপ করতে হবে জোরে জোরে। প্লেস ইনফ্যান্ট ফেস ডাউন অ্যাক্রস ইউর ফোরাম অ্যান্ড গিভ 5 ব্যাক স্ল্যাপস between the baby's shoulder blades with heel of your hand. If the object does not pop out, যদি এর ভিতরে ওই যে অবজেক্টটা বের না হয়ে আসে, support the baby's head and turn him or her face up on your thigh. মানে থাইয়ের উপরে রেখেও মাথা নিচে নিয়েও করা যেতে পারে। Place 2 or 3 fingers just below the nipple line on the baby's breastbone and give 5 quick chest thrust. যদি এভাবে না হয় কাজ, যদি এই কন্ডিশনে না হয়, তাহলে বেবির নিপল বরাবর ধরে চাপ দিতে, জোরে ধাক্কা দিতে হবে, মানে চাপ দিতে হবে যাতে নেগেটিভ প্রেসার তৈরি করে ভিতর থেকে বের হয়ে আসে। আফটার রিমুভাল প্লেস ভিকটিম ইন হাই হিউমিডিটি এনভায়রনমেন্ট অ্যান্ড ট্রিট সেকেন্ডারি ইনফেকশন ইফ অ্যাপ্লিকেবল। কাউন্সিল প্যারেন্টস রিগার্ডিং দ্য এজ অ্যাপ্রোপ্রিয়েট সেফটি প্রিকশনস। ইয়েস, এই জন্য যেসব বাচ্চাদের এই ধরনের হ্যাবিট থাকে তাদেরকে বাচ্চার পার্স পাতি খুইলা মুখে ঢুকায় ফেলবে, এরপর গলা আটকে যাবে, এই ধরনের খেলা, এই ধরনের ইনস্ট্রুমেন্ট বা এই ধরনের প্লেকে অ্যাভয়েড করতে ইনস্ট্রাক্ট করা হয় পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে। এখন কথা হলো, এটা তো ধরলাম এই যে হলো বাচ্চার মানে থাইয়ের উপর দিয়ে করা হয় লিগমেন্ট বোর্ড, এই যে এখানে। এখন কথা হলো, এটা তো হলো আরেকজনের ইয়ে হয়েছে, আরেকজনের আটকে গেলে নিজের আটকে গেলে কি করবে? নিজের আটকে গেলে চেয়ারের ইয়েতে গিয়ে চেয়ারের সাথে থেকে চেয়ার আছে, এটা চেয়ারের এই যে এটা কি বলে পিঠের সাইড, এইখানে গিয়ে জোরে পেটের উপরে চাপ দিতে হবে, তাহলে নেগেটিভ প্রেসার তৈরি হয়। নিজে একা থাকলে এরকম নিজের উপরে পড়লে। ঠিক আছে, চলো আমরা একটু ব্রেক নিয়ে আসি, তারপরে আমরা নাকি চলো আমরা ব্রেক নিয়ে আসি।